নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। রাজচক্র ঘুরিয়ে রাজ আমলের চিরাচরিত প্রথা মেনে উত্তর পূর্ব ভারতের অন্যতম রাস উৎসবের সূচনা হলো কোচবিহারে। গুলিকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, ঘটনায় জেলা পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক। সাংসারিক বিবাদ গড়িয়েছিল থানায়, তদন্তে আসে পুলিশ, বিষ খেয়ে আত্মঘাতী হলো যুবক। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাজ আমলের চিরাচরিত প্রথা মেনে উত্তর পূর্ব ভারতের অন্যতম রাস উৎসবের সূচনা হয়ে গেল কোচবিহারে। বিশেষ পুজো এবং সম্প্রীতির বার্তা বহনকারী রাসচক্র ঘুরিয়ে এই উৎসবের সূচনা করলেন দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। অতীতে ভেটাগুড়ি কোচবিহার রাজপ্রাসাদ সংলগ্ন এলাকায় মেলা বসলেও পরবর্তীতে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে 1889 খ্রিস্টাব্দে কোচবিহারের বৈরাগী দিঘির পাড়ে ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই এই মদনমোহন মন্দিরে রাস উৎসব হয়ে আসছে। রাজ আমল থেকেই মন্দিরের মূল আকর্ষণ রাসচক্র। মুসলিম পরিবারের হাতে তৈরি হয়ে আসছে সেটি। এই রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা হলো। একদা কোচবিহারের মহারাজা এই উৎসবের সূচনা করলেও বর্তমানে দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলা শাসক উৎসবের সূচনা করেন। রাস উৎসব ঘিরে মন্দির সংলগ্ন এলাকায় 15 দিন ধরে মেলা বসে রাস পূর্ণিমা থেকে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মদনমোহন মন্দিরে পুজো দিলেন জেলাশাসক। এ প্রসঙ্গে তিনি বলেন, রাসচক্র ঘুরিয়ে কোচবিহারবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন তিনি। আপনারা জানেন এটা এক বিশেষ এক অপরচুনিটি যেটা আমি পেয়ে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। আজকে এটা সেকেন্ড টাইম আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে, পুরো জেলাবাসীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা পূজা দিয়েছি। ভগবান মদন মোহনের কাছে আমরা এটাই প্রার্থনা, আমাদের সবই জেলাবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, और আমাদের বিকাশের ক্ষেত্রে আমাদের জেলা और যেন এগিয়ে যায়, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর হয়ে আজকে আমরা ঠাকুরের কাছে পূজা দিয়েছি। ওনার হয়ে আমরা এটাই প্রার্থনা করেছি যেন আপনারা সবই জানেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এখানে এসে উনিও পূজা দিয়েছে। উনিও বলেছেন কি হ্যাঁ কোচবিহার ওনার ক্ষেত্রে এক স্পেশাল এক জায়গায় ওনার জায়গায় রাখেন। তো ওনার হয়ে আমরা এটাই প্রার্থনা করেছি ভগবানের কাছে যেন আমরা সবই সুখী থাকি, ভালো থাকি, আর আমরা ভালো করে যেন কাজ করতে পারি, জেলাকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। গুলিকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, ঘটনায় জেলা পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক হলো। বক্সিরহাট গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। বিজেপির দিকে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন জেলা পুলিশ সুপার। সবটাই সাজানো ঘটনা। প্রসঙ্গত, তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহেশকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি গ্রামে তৃণমূল ব্লক সভাপতির ছেলে তথা অঞ্চল চেয়ারম্যান নিহার বড়ুয়াকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ ওঠে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেন নিহার বড়ুয়া। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তৃণমূল নেতার আত্মীয়। রাত্রেই ঘটনাস্থলে পৌঁছে গুলির খোল উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। আর সেই তদন্তেই উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুরনো শত্রুতা মেটাতেই সাজানো হয়েছে শুটআউটের কাণ্ড। ঘটনায় 2টি আগ্নেয়াস্ত্র আটক সহ গ্রেপ্তার 2 জন। শনিবার তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, তদন্তে সন্দেহভাজন যাকে পাওয়া গিয়েছে সেই নাইট গার্ডের নাম প্রদীপ গোপ এবং অপরজন জয়ন্ত ডাকুয়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি 1 শাটার পিস্তল এবং 9mm পিস্তল। গত 13 তারিখ রাত 12:15 নাগাদ বক্সিরহাট থানার টাকুয়ামারি থেকে আমরা একটি খবর পাই যে একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেইটা তদন্তে আমরা নামি। তদন্তে নেমে যেটা পাওয়া যায় যে ওখানে একটি ক্রাশার মিল রয়েছে যেটা 2 বছর ধরে বন্ধ রয়েছে। সেখানে একজন নাইট গার্ডের কাজ করে, সে ওখানে একাই থাকে। সে বলে যে ওখানে একটি গুলি পাওয়া যায় এবং নাকি একটি ফায়ারিং হয়েছে।
পরবর্তীকালে আমরা এই পুরোটা ঘটনাটা তদন্ত করি এবং তাকেও আমরা জেরা করি। তাকে জেরা করে যেটা পাওয়া যায় যে তার সাথে দুজনের একটা পুরনো শত্রুতা ছিল যাদের নামে কমপ্লেন হয়েছে। তো তাদেরকে ফাঁসাবার জন্য সে নিজেই এই গুলি চালানোর ঘটনাটাকে বানিয়েছিল, কারণ এই গুলি চালানোর শব্দও কেউ শোনেনি, গুলি চালানোর ঘটনাও কেউ দেখেনি। পরবর্তীকালে গতকাল রাতে আমরা তার কথা মতো সে যেখানে তার বন্দুকটি লুকিয়ে রেখেছিল সেইটি আমরা উদ্ধার করি এবং তার কথা মতো সে আরও এটা স্বীকার করে যে যার থেকে এই বন্দুকটি পেয়েছিল তাকেও আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকেও একটি আমরা আগ্নেয়াস্ত্র উদ্ধার করি। যে প্রথম নাইট গার্ডটি ছিল তার নাম হচ্ছে প্রদীপ গোপ এবং পরবর্তীকালে যার থেকে সে আর্মস পেয়েছিল এবং তাকেও আমরা গ্রেপ্তার করি, তার নাম হচ্ছে জয়ন্ত ডাকুয়া। দুজনকেই আমরা আজকে কোর্টে তুলব। আর বলছি স্যার, তাহলে এই যে পুরো ঘটনাটা, এটার মধ্যে যেমন একটা রাজনীতির অভিযোগ উঠেছিল, পাশাপাশি এই ব্যাপারে নিহার বড়ুয়া তিনি অভিযোগ করেছিলেন যে তাকে মারার উদ্দেশ্যেই সেখানে দুষ্কৃতীরা এসেছিল, এই বিষয়টা এইটা যে বলেছিল তাকে সে নিজেই এটাকে তৈরি করেছিল আর কি। ঘটনাটা পুরোটাই তৈরি করা এবং যে নাইট গার্ড ছিল তারই তৈরি করা পুরো ঘটনাটা, এর সাথে রাজনীতির কোনো ব্যাপার নেই। মানে শুধুমাত্র আগের সত্য থেকে ফাঁসানোর জন্য এটা করেছিল? ফাঁসানোর জন্য। মানে কি কি আর্মস রিকভার হয়েছে স্যার? একটি ইম্প্রোভাইজড আর্মস রয়েছে 1 শটার আর একটি ইম্প্রোভাইজড 9mm রয়েছে। অন্যদিকে এ বিষয়ে বিজেপি জেলা সহ সভাপতি উৎপল দাস সত্য উদ্ঘাটনের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। তারপর সরাসরি অভিযোগ উঠল বিজেপির দিকে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতাকে মারার জন্যই হামলা চালিয়েছে। দেখা গেল পুলিশ তদন্ত উঠে এসেছিল সম্পূর্ণ একটা অন্যরকম তথ্য, যে প্রদীপ গোপ, যে ভাগনার কথা বলা হচ্ছে, তিনি এই নাটকটা করেছিলেন। কি বলবেন? নাটকের মূল নায়ক পুলিশ তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাকে আড়াল করার চেষ্টা করছে। মূল নায়ক তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের যে তৃণমূলের সভাপতি, তার ছেলে, এবং সেই অঞ্চলের তৃণমূলের চেয়ারম্যান। নাটকটা পুরো পরিকল্পিতভাবে উনি সাজিয়েছে। পুলিশ এখন ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে অনুরোধ করব যে মূল চক্রীকে গ্রেপ্তার করো। দুজনকে গ্রেপ্তার করে পুলিশ 2টো পিস্তল উদ্ধার করেছে। আর মূল চক্রী নিহার বড়ুয়াকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেখবেন সেখানে 10টা 15টা পিস্তল হয়তো আরো উদ্ধার হতে পারে। সেদিনও বলেছিলাম যে বিজেপি কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, আজকে সেটা পুলিশ প্রমাণ করে দিয়েছে, তার জন্য পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু পুলিশের কাছে একটাই অনুরোধ করব, মূল চক্রী যে আছে তাকে পুলিশ গ্রেপ্তার করো, এবং গ্রেপ্তার করলে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে এবং প্রত্যেকটা যে তৃণমূলের নেতা রয়েছে অনেক নেতার কাছে এরকম পিস্তল উদ্ধার করবে। সাংসারিক বিবাদ গড়িয়েছিল থানা পর্যন্ত, তদন্তে এসেছিল পুলিশ। এরপরে বিষ খেয়ে আত্মঘাতী হলো এক যুবক। পরিবারের অনুমান গ্রেফতারের আশঙ্কায় আত্মহত্যা করেছে ময়নাগড়ের বাসিলারডাঙ্গার ওই বাসিন্দা। পারিবারিক ব্যবসার হিসেব নিকেশ নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। এরপরে রাগের বশে ওই যুবক স্ত্রীকে ধাক্কা মারে, তারপর পড়ে স্ত্রীর মাথা ফেটে যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন এরপরে পুলিশের দ্বারস্থ হয় স্ত্রী। বাড়িতে তদন্তে আসে পুলিশ। তারপরে বিষ খেয়ে আত্মঘাতী হলো ওই যুবক। পরিবারের অনুমান গ্রেফতারের ভয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। কেন আত্মহত্যা করলেন, কি মনে করছেন? ওই ভাই স্বামী স্ত্রীর জন্য। তারপর কি হয়? এখন স্বামী স্ত্রী মাঝে সাথে বাইরে কাজে যেতে, বুঝলেন, বাইরে কাজে যাই, তো বাড়িতে বেগারি আছে, একটা মিষ্টির দোকান আছে, ও সামলাই। এবার বাইরে থেকে টাকা পয়সা পাঠায়। এবার বাড়িতে আসার পরে আগে হিসাবপত্র মিলতো, এখন বছর অনেক থেকে হিসাব মিলে নেয়। হিসাবটাও কত টাকা পাঠাইছি আমি, এবার বেগারিতে লাভ লস একটা ব্যাপার আছে, এটা নিয়ে ও হিসাব দিতে পারে না। এটা নিয়ে কেসাল হওয়ার পরে একটু ধাক্কা মারছে বউকে, একটা ফুটের মধ্যে একটু সামান্য কম হয়েছে। হওয়ার পরে বউ বাপের বাড়িতে খবর করছে। রাস্তার মধ্যে ওর ভাই, ওর বাবা দুটো বাইক নিয়ে আসছে, উঠাই নিয়ে চলে গেছে ময়নাগড় থানায়। থানায় যাওয়ার পরে পুলিশকে যাওয়ার পরে 4টার দিকে পুলিশ আসছে, এসে এনকোয়ারি করে চলে। তাহলে মারা কিসের ভাই এখন কি মনে করছে, এখন কিসে কি হবে না হবে, এখন টাকা পয়সা নাই, হিসাবপত্র মিলে না, তো ওই যে থানায় ঘর ব্যবসা টাকা পয়সা পায়নি ভয়ে।
রাত্রি তখন 12টা। নিজের মোটর বাইকে করে বাড়িতে ফিরছিলেন চালসার বিডিও অফিস পাড়ার বাসিন্দা নকুল রায়। হঠাৎই রাস্তায় হাতির মুখোমুখি হন তিনি। ওই সময় বাইক রেখে পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন। এরপরেই হাতিটি এলাকায় প্রায় 10 থেকে 12টি বাড়ির ক্ষতি করে। বহু বাড়ির কংক্রিটের সীমানা, প্রাচীর এবং গেট ভেঙে দেয়। রীতিমতো তাণ্ডব চালায় হাতিটি। শুক্রবার রাত্রিবেলায় ঘটনাটি ঘটেছে চালসার বিডিও অফিস পাড়া এলাকায়। খবর পাওয়ার পরে রাত্রে আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। চালসা সংলগ্ন জনবহুল এলাকায় হাতির হানায় রীতিমতো আতঙ্কিত বাসিন্দারা। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন সকলে। উল্লেখ্য, এবছরই অষ্টমীর রাত্রে ওই এলাকা সংলগ্ন মঙ্গলবাড়ি নতুনপাড়া এলাকায় হাতির হানায় 6 বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে এলাকায় যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। আমি মঙ্গলবাড়ি বাজার থেকে 12টা 10-এ আসতেছিলাম। ওই রাস্তার সামনে হাতি হঠাৎ চলে আসে বাইকের কাছে, বাইক ফেলে দিয়ে পালাই যাই। মানে তোমার সামনে হাতি পড়ে যায়? সামনে হাতি, একদম বাইকের কাছাকাছি। তারপর তুমি কি করে পালালা? প্রথমে তো বাইক আমার পায়ে পড়ে গেছিলো, কোনো রকমে পাটা বের করে বাইক স্টার্টই ছিল, স্টার্ট বন্ধ হয় নাই। তারপরে কোনো রকমে একটা গলির রাস্তা দিয়ে দৌড় মারলাম। আর না পালালে তোমাকে? না পালালে আমাকে সুর উঠাইছে ধরার জন্য। মানে ধরেই ফেলছিল? ধরেই ফেলছিল। এটা তো মানে বলা চলে না। কালকে যদি এখানে বিয়ে বাড়ি না থাকতো তাহলে তো আমরা প্রাণে অনেক হয়তো মারা যেতাম। কালকে বিয়ে বাড়ি ছিল বলে অনেকেই সজাগ ছিলাম। রাতি 12টার দিকে হাতি ঢোকে আমাদের বাড়িতে, প্রথমে প্রবেশ করে এখানে এই বড় গেট দিয়ে ঢুকে ভিতরে আমরা প্রাণে বেঁচে যাই। আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম। তারপরে এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে বাড়াইতে পারে নাই, তারপরে আবার এই দিক দিয়ে ঢুকে এদিকে পার্থদার মানে এই যে প্রফুল্ল দাসের বাড়ির পাশ দিয়ে ওইদিকে 3-4টা ওয়াল ভাঙে আবার ওইদিকে চলে যাবে। এইদিকে অনেকেরই ক্ষতি গেছে, অনেকেই প্রাণে বেঁচে গেছে। এটা যদি ডিপার্টমেন্ট থেকে যদি এটা উদ্যোগ নেয়, ডিপার্টমেন্টে এত বড় জায়গা আছে, এত এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, খাওয়ার জিনিস লাগাও, কলা গাছ লাগাও, তাহলে আমাদের এদিকে অত্যাচার হবে না। আমরা এটাই চাই ডিপার্টমেন্টের কাছে, এটা আশা করি। ডিপার্টমেন্টে বিশাল বড় এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, হাতির খাওয়ার লাগাও, তাহলে হাতি আমাদের এদিকে আসবে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল 2টি ঘর। শুক্রবার গভীর রাত্রিবেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ার বাসিন্দা নিতাই দত্তের বাড়িতে। আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় 2টি ঘর। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরে থাকা একটি টোটো। কোনো ক্রমে প্রাণে বাঁচে ঘরে থাকা গবাদি পশু। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত বাড়ির মালিক। জানা গিয়েছে, এদিন রাত্রিবেলায় স্থানীয় এক বাসিন্দা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ছুটে আসে বাড়ির মালিক সহ প্রতিবেশীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান তারা। খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল কেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, ফোন করার পর অনেক দেরিতে দমকল ঘটনাস্থলে আসে। ততক্ষণে 2টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ। দমকল দেরিতে আসায় ক্ষোভ উগরে দেন প্রতিবেশীরা। পরবর্তীতে দমকল কর্মীদের প্রায় আধ ঘন্টার চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। কিভাবে আগুন লাগলো তা অবশ্য এখনো স্পষ্ট নয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন ধরে গেছে। কয়টা ঘর পুড়েছে? 2টা ঘর পুড়েছে, একটা আলোর ঘর, একটা গরুর। হ্যাঁ, ঘরে আপনার একটা টোটো গাড়ি ছিল, একটা গরু ছিল, 2টা খাসি বাচ্চা ছিল। খাসি আর এমনি আর কি? না না না, গাড়ি সেটা তো বলতে পারবো না। মোটামুটি ধরেন 4টা যখন ঘুমাতে পড়ছি তখন দেখি আগুন ধরে গেছে ঘরে। আগুনে পাবলিক এই গোটা ঘরটা 2টা ঘর পুড়ছে, নিবানো হয়ে গেছে, পাবলিক আগুন নিবেছে, তারপরে ফায়ার ব্রিগেড আসছে অনেক দেরিতে। এখন কতক্ষণ পরে গেছে তা বলতে পারবো না, কিন্তু পাবলিক এই আগুনটা কলের জল দিয়ে নিভে দিচ্ছে। আহত বলতে আমার এই যে হাত পড়ছে, বুকে লাগছে, মাথায় একটু লাগছে। অত্যন্ত নিয়মনিষ্ঠার সঙ্গেই রাস পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারেও জাঁকজমকভাবে মা কালীর জন্মতিথি পুজো হলো জলপাইগুড়ির সেনপাড়ার কালীতলা রোডের কালীভিটা মা কালী মন্দিরে। আলোর মেলায় সেজে উঠেছে মা কালীভিটার মন্দির। সন্ধ্যা লগ্নে ভক্তদের ঢল নামে এখানে। মায়ের পুজো দিতে এসে ভক্ত মিঠু দাস জানান, মা অত্যন্ত জাগ্রতা।
পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি সর্বস্তরের মানুষের সুস্থ কামনায় পুজো দিয়েছেন সকলে। আগামী দিন সকলের ভালো কাটুক এমনটাই প্রার্থনা। 1946 সালে এই কালীভিটা মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে টিনের ছাপরা ঘরে মায়ের পুজো হতো। এখন ধাপে ধাপে মায়ের মন্দির দালান কোটা মন্দিরে পরিণত হয়েছে। অমাবস্যা পূর্ণিমা ছাড়াও এখানে বিভিন্ন তিথিতে অন্যান্য দেবদেবীর পুজো করা হয়। মন্দিরে মা এখানে দক্ষিণেশ্বরী। এই বছর প্রথম মন্দিরে শিবলিঙ্গ স্থাপন হয়েছে। মন্দির চত্বরে বট পাকুড়ের বিয়ে দেওয়ার পাশাপাশি সর্বজনীনভাবে দুর্গোৎসব হয়। 31 বছর ধরে প্রতিবারের মতো এবারেও মা কালীর জন্মতিথি পালিত হচ্ছে। সারা রাত ব্যাপী মায়ের পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হবে। মন্দিরে এসে তো আমার খুব ভালো লাগছে। আমি তো প্রথম থেকে বিয়ের পর থেকেই দেখছি মন্দির। হ্যাঁ, তারপরে আমি আমার হাজব্যান্ডের কাছেও শুনি মন্দিরে কথা, খুব জাগ্রত মা। এখানে সবাই একসাথে হয়ে আনন্দ করে, এটাই ভালো লাগে। মাকে সবাই এসে সবসময় প্রত্যেক দিনের পুজো হয়, এটাও ভালো লাগে প্রত্যেক দিন। আজকে পুজো দিলেন? আজকে পুজো দিলাম, উপোস আছি। কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে? ঠাকুরের কাছে পাড়ার মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, বছরটা ভালো যাক। এটা রাস পূর্ণিমাতে এটা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। এটা আমরা 31 বছর হয়ে গেল এই পদার্পণ করছি। প্রতি বছরের সে আমরা রাস পূর্ণিমায় মায়ের জন্ম হিসেবে আমরা পালন করে থাকি। তো সেই অনুযায়ী এই বছরও হচ্ছে। এরকম প্রতি বছরই এরকম করার পরিকল্পনা আমাদের এই কমিটির আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির বিভিন্ন মাঠের পরিকাঠামো ঠিক করতে গেলে সরকারি সাহায্য অবশ্যই পড়বে। তা না হলে মাঠের পরিকাঠামো ঠিক করা তাদের পক্ষে সম্ভব নয়। পরিষ্কার জানিয়ে দিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল। শীত পড়তেই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের খেলা হবে। তাই মাঠে চলছে এখন রোলার দিয়ে মাঠ সমানের কাজ। বড় আকৃতির রোলার এনে মাঠের এবড়ো খেবড়ো জায়গা ঠিক করা হচ্ছে। এবছর সুপার ডিভিশনের বিভিন্ন খেলা জলপাইগুড়ির জেওয়াইএমএ ক্লাব ময়দানে অনুষ্ঠিত হবে। তাই এখন চলছে মাঠের জোর কদমে পিচিং। আগামী কয়েকদিনের মধ্যে সিএবির সুপার ডিভিশনের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। তাই রোলার দিয়ে মাঠের চারদিকে ঠিক করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল এবং চেয়ারম্যান অলোক সরকার এখানে উপস্থিত থেকে মাঠের পরিকাঠামোর কাজ দেখেন। তবে ভোলা মণ্ডল বলেন, মাঠের পুরো কাজ তাদের পক্ষে করা সম্ভব নয়। এর জন্য সরকারি সাহায্য দরকার। সরকারি সাহায্য ছাড়া কোনোভাবেই মাঠের পুরো ডেভেলপমেন্ট সম্ভব নয়। আসলে জলপাইগুড়ির টার্ফ পিচ যে আমরা ডিএমএ ক্লাবেই বানাই, এবছরও বানিয়েছি। তাই এই মাঠেই হচ্ছে সুপার ডিভিশনের খেলা হবে এবং সিএবির খেলাগুলো এই মাঠেই হবে। তাই আমরা অলরেডি পিচ টিচ তৈরি করেছি। আজকে রোলিং হচ্ছে এবং হাই স্পিড রোলার আমি নিয়ে এসেছি এবং যাতে মাঠটা ভালো হয়, সিএবির খেলা যাতে ভালো করে করতে পারি। পরিস্থিতি কি রয়েছে? পরিস্থিতি মাঠটার একটু আছে, তা সেটা আমরা রোলার দিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি। কোনো কি মাটির প্রয়োজন আছে? মাটির কিছু আমি তো বলেছিলাম প্রথম দিনই যে মাঠগুলো সংস্কারের জন্য প্রত্যেকের আগে আসা উচিত। মাঠগুলো আমাদের সমস্ত মাঠ খেলাধুলার উপযোগী করা উচিত এবং সাহায্য ছাড়া এটা পাওয়া যাবে না। সরকারের সাহায্য ছাড়া এটা হবে না, সম্ভব না। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজচক্র ঘুরিয়ে রাজ আমলের চিরাচরিত প্রথা মেনে উত্তর পূর্ব ভারতের অন্যতম রাস উৎসবের সূচনা হলো কোচবিহারে। গুলিকাণ্ডে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জেলা পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক। সাংসারিক বিবাদ গড়িয়েছিল থানায়, তদন্তে আসে পুলিশ। বিষ খেয়ে আত্মঘাতী হলো যুবক। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।